প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা 40 লিখেছেন ডিআরএম সোহাগ। সঙ্গে আমি আছি মাহি। মাহিরা চোখ ছোট ছোট করে বলে, তুমু দিব না কিন্তু। লাবিবার কিছু বলল না। তার আপুয়ের চুমু লাগবে, তার চকলেটের সাথে স্যাক্রিফাইস করাই যাবে। মাহিরা কিছু না বলে ইনার সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেমন আছো বাবা? ইরফান মায়রার মাকে সেভাবে চেনে না, তবে বিয়ের দিন একবার এই মহিলাকে দেখেছিল। এটা যে মায়রার মা সেটা সে জানে না। মায়রার কেউ একজন হবে এই ভেবেই উত্তর দেয়, জি ভালো। মায়রার মা মৃদু হেসে বলে, মায়রা তোমার চেয়ে অনেক ছোট, ও একটু চঞ্চল, বেশি কথা বলে, মানিয়ে নিও বাবা কেমন। ইরফান জিভ দিয়ে ঠোঁট বেজায়, কি বলা উচিত বুঝতে পারছে না। মায়রার মা আবারও বলে, তুমি মনে হয় কথা কম বলো, কিন্তু মায়রা তো খুব গোপারু, একটু আধটু দুষ্টুমিও করে, তবে ওর মন কিন্তু খুব ভালো, বুঝেছো। ইরফান চুপচাপ শুনল ভদ্রমহিলার কথা। মায়রার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। ইরফান এবার বুঝলো এটা মায়রার মা, কিন্তু যে কথাটা বলছে সে আনসার দিতে খুবই বিব্রত বোধ করছে। সাথে গালে হাত দেওয়া একটু অস্বস্তি হলো। এসব ব্যাপারে সে অভ্যস্ত নয়। ফাইট স্টেজ থেকে নেমে জুতো পরবে, কিন্তু সে তার জুতো খুঁজে পায় না। কি জ্বালা! তার বিয়েতে কত বাধা আসলো, সব মিটিয়ে কবুল তো বললো, কিন্তু এখন যে তার লিটিল কুইনকে একটুখানি দেখবে, সে আশা তো কে যেন 100 বালতি পানি ঢেলেছে। শুদ্ধ পাশ থেকে বলে, পায়ে মেহেদি দিয়েছিস নাকি? ফাইজ রেগে বলে, আমার জুতো কই? মেজাজ খারাপ। শুদ্ধ ফাইজের পাশ থেকে নেমে ফাইজের জুতো খুঁজলো, আসলেই নেই, গেল কোথায়। তখনই মাইরা, ফারা সহ ইনার সব কাজিন স্টেজের সামনে এসে উপস্থিত হয়। মাইরা চিন্তিত কণ্ঠে বলে, ভাইয়া কিছু খুঁজছেন? শুদ্ধ মাথা নিচু করেই বলে, ফাইজের জুতো কই গেল, এখানেই ছিল। কথাটা বলে মাথা তুলে তাকায়। মাইরা ফারা সহ একদল মেয়ে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে না, কিছু যেন বুঝলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ফাইজের জুতো না দিলে কিন্তু তোমার বান্ধবীর শ্বশুরবাড়ি যাওয়া হবে না মাইরা। মাইরা হেসে বলে, আপনারা জুতো না পেলে ফাইজ ভাইয়ার আর বউয়ের মুখ দর্শন হবে না। এবারে ভাবুন। শুদ্ধর পাশে নাসিম এসে দাঁড়িয়ে বলে, আরে বারবি ডল, তুমি কোথায় ছিলে? এত খুঁজলাম তোমায়। মাইরা কিছুটা বিব্রত বোধ করে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, নাও মাইরা শুরু করো। ভিডিওটা ইরফানকে সেন্ড করব, বুঝলে। তোমার এত ক্রেডিট, এসব দেখার হক ইরফানের অবশ্যই আছে, কি বলো? মায়রার মুখটা চুপসে যায়। শুদ্ধ কিছু বোঝার আগেই ফারা খপ করে কেটে নেয় শুদ্ধর ফোনটা। শুদ্ধ চেঁচিয়ে বলে, আরে আরে আমার ফোন। ফারার দেখেছে, চোখ ছোট ছোট করে বলে, এসব কি করছো ফারা? তোমার ভাইয়ের বিয়ে, তুমি ছেলে পক্ষ হয়ে মেয়ে পক্ষের প্রক্সি দিচ্ছ? ফারা ভ্রু কুচকে বলে, আমার ভাই কিপটা নাম্বার 1, টাকা ফেললেই আবার ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো। কথাটা বলে ফারা ফাইজের দিকে তাকিয়ে বলে, ভাইয়া 60 থেকে 70,000 ফেলো। ফাইজ চোখ বড় বড় করে বলে, কি? মাইরা বলে, কম হয়ে গেল দুলাভাই, আসলে আমাদের শরীরে খুব দয়া, তাই বেশি আবদার করতে পারছেন, আপনি চাইলে আর একটু বাড়িয়ে দিতেই পারেন। ফাইজ অসহায় মুখ করে চেয়ে রইল। তার জুতো নিতে 60 থেকে 70,000 টাকা দিতে হবে? মুখ ছোট করে বলে, আমার জুতো ধুয়ে তোমরা পানি খাও, আমার ওই জুতো লাগবে না। দেখি সাইড প্লিজ। সবাই একসাথে চিল্লিয়ে ওঠে। সব ছেলেরা দুহাতে কান চেপে ধরে। মায়েরা বলে ওঠে, ইনায়া আবু বলেছে জুতোহীন বরের পাশে সে বসবে না। মায়েরার কথা শুনে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। নাজিম শব্দ করে হেসে দেয়। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ওকে, তোমাদের ইচ্ছে পূরণ হবে, এত টাকা পকেটে নেই, তোমরা ওয়েট করো, আমি আসছি। মাইরা ফারা অবাক হলো, এত দ্রুত রাজি হয়ে গেল? রাজি হলো তো ভালো। প্রায় 10 মিনিট 10 পরে শুদ্ধ তার হাতে ওয়ালেট নিয়ে হাজির হলো। অতঃপর বলে, আমার একটা শর্ত আছে। মেয়েরা সব উৎসুক দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ফারা থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। মায়েরা চোখ ছোটো ছোটো করে বলে, ভাইয়া চোখ টিপাটিপি করে লাভ নেই, আমাদের মেয়েদের সবার ক্যারেক্টার একদম সাদা কাগজের মতো ফকফকিয়ে পরিষ্কার। মায়েরার কথায় শুদ্ধ থতমত খেয়ে তাকায়, বিড়বিড় করে, কি সিসিটিভি মায়েরি। অতঃপর নিজেকে সামলে বলে, আগে জুতো দিতে হবে, তারপর টাকা। ইরফানের মামাতো বোন মিশকা বলে ওঠে, আপনি আগে টাকা বের করে গুনে দেখান ভাইয়া, তাহলে আপনার শর্ত আমরা মানব।
শুধু কিছু একটা ভেবে ওয়ালেটের ভাঁজ খুলে বেশ কিছু টাকা বের করে সবার উদ্দেশ্যে দেখালো। এরপর বলল, সব গুনতে অনেক টাইম লাগবে, টাকা তো আছে দেখলেই সবাই। এবার জুতো আনো। ইরফানের কাজিন রিয়া ফাইজের জুতো জোড়া এনে দিলে শুদ্ধ ওয়ালেট বাড়িয়ে দেয়। মাইরা ভ্রুকুচকে ওয়ালেট চেক করে বোকা বনে যায়। এর মধ্যে সব পাতা আর মাত্র কয়েকটা 1000 টাকার নোট। মাইরা অসহায় মুখ করে বলে, ভাইয়া আপনি আমাদের এভাবে ঠকাতে পারলেন? শুদ্ধ হাসছে। ফারা মাইরাকে বলে, মাইরা চাপ নিও না, এই ফোন বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, আরে না না, আমার ইম্পর্টেন্ট অনেক কিছু আছে ফোনে। ফারা পাত্তা দিল না। নাসিম তার ওয়ালেট থেকে একটা চেক বের করে মায়ের দিকে গিয়ে দিয়ে বলে, বারবি ডল, এখানে পুরো 1 লাখ টাকার চেক আছে, নাও। নাসিমের কথায় মায়েরা ভীষণ বিব্রত বোধ করে। টাকাটা তো মেইন না, সে দুলাভাইয়ের থেকে জোর করে টাকা হাতিয়ে নেবে, এইখানেই তো মজা। শুদ্ধ খপ করে নাসিমের থেকে চেকটা কেড়ে নিয়ে বলে, চোখ ঠিক কর শালা। নাসিম থতমত খেয়ে মাথা চুলকালো। মায়েরা কিছু বলতে চায়, তার আগেই দেখে ইরফান এদিকে আসছে। সাথে সাথে বসে পড়ে। ওরে আল্লাহ, এই লোকটাকে দেখলে তো কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধ সামনে তাকিয়ে বলে, এ কি, সিসিটিভি কোথায় গেল? মায়েরা নিচু হয়ে এক প্রকার দৌড়ে এখান থেকে পালিয়ে স্টেজের পিছন থেকে উকি দিয়ে বলে, আপনারা চিটিংবাজ, আমি ইনায়া আপুকে দিব না। দুলাভাই আপনি একাই রওনা হন, বাই বাই। মায়েরা ইরফানকে দেখেই পালাচ্ছিল, তবে ইরফান আর তার মাকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে সব ভুলে এগিয়ে যায় তার মা আর ইরফানদের দিকে। ইরফান কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয়ে মায়েরা তার মায়ের উদ্দেশ্যে বলে, এখানে কি করছো? মায়েরার মা মায়েরাকে দেখে ইরফানের গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়েরার উদ্দেশ্যে কিছু বলার আগে ইরফান মায়েরার দিকে তাকিয়ে রেগে বলে, বাইরে বেরিয়েছো কেন স্টুপি? মায়েরা আমতা আমতা করে বলে, আমি ঘরবন্দি হয়ে থাকতে পারবো না, তাই বাইরে ঘুরতে বেরিয়েছি। ইরফান রেগে যায়। এই স্টুপির যে কথা শোনার পাত্রী নয়, এটা তো সে জানেই। রাগের মাথায় ভুলেই বসেছে মায়েরার মা এখানে দাঁড়ানো। মায়েরার গাল শক্ত করে চেপে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গাল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরার মা অবাক হয়ে তাকিয়ে আছে। তিনি একটু আগেই ছেলেটাকে কি সুন্দর করে বলল, আর এই ছেলেটা তার মেয়ের সাথে এমন করছে কেন? মায়েরা আর চোখে তার মায়ের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, আমার গাল ছাড়ুন, মা আছে এখানে। ইরফান রেগে বলে, স্টুপিড, তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। মায়েরার মা বুঝতে পারছে না তিনি কি করবেন বা কি বলবেন। যেমন বিব্রতকর অবস্থায় পড়েছেন, তেমনি খারাপ লাগছে। তার মেয়ে কি এখানে ভালো নেই? কোথা থেকে ইরফানের বাবা এসে দাঁড়ায় ইরফানদের এখানে। ইরফানকে মায়েরার গাল চেপে ধরতে দেখে তারেক নেওয়াজ অবাক হয়ে বলে, ইরফান কি করছো? বাবার কথা ইরফান মায়েরার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে মায়েরার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়েরা রীতিমতো পড়তে পড়তে নিজেকে সামলে নিচ্ছে, তবে ইরফানকে বাধা দিল না। আশেপাশে অনেক মানুষ উল্টাপাল্টা ভাববে, সেই ভেবেই নিজেকে দমিয়ে নিল। এদিকে পিছন থেকে মায়েরার মা অবাক হয়ে মায়েরার ইরফানের দিকে তাকিয়ে রইল। তারেক নেওয়াজ ছেলের কাজে অস্বস্তিতে পড়েছেন। মায়েরার মা হঠাৎই বলে উঠলেন, ভাইজান, আমার মেয়ে কি ভালো আছে এখানে? মিথ্যা বলবেন না, ভালো না থাকলে এখানে কেন রাখবো বলুন? আমার মেয়েকে ভালো রাখতেই তো এখানে পাঠিয়েছি। তারেক নেওয়াজ গলা ছেড়ে বলেন, আসলে আমার ছেলের মাথাটা একটু গরম, তাছাড়া মায়েরার খুব যত্ন করে। চিন্তা করবেন না, মায়েরা ভালো আছে এখানে। মায়েরার মা চিন্তিত হলো, সত্যিই কি ভালো আছে মায়েরা? তার নিজেকে অপরাধী লাগে। তার প্রথম স্বামীর আমানতটুকুর খেয়াল সে রাখতে পারল না। তিনি এ ব্যাপারে তারেক নেওয়াজকে আর কিছু বললেন না। আমাকে ছাড়ুন। ইরফান মায়েরাকে নিয়ে সোজা তার ঘরে যায়। রেগে বলে, বাইরে কেন গেলে? বলেছিলাম তো বাইরে বেরোবে না। মায়েরা অসহায় মুখ করে বলে, প্লিজ শুধু আজকে যাই, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আপনাকে ভাগ দিব। ইরফান ভ্রুকুচকে বলে, হোয়াট, কিসের ভাগ? মায়েরা থতমত খেয়ে যায়। ভুলভাল বলে ফেলেছে। ইরফানের ফোনে কল আসে। ছেলেটা বিরক্ত হয়, এই বিচ্ছুকে দেখে রাখতে পারছে না কাজের জন্য, আর এই স্টুপিডটাও তার কথা শুনছে না। মায়েরাকে ধমকে বলে, বাইরে গিয়েছিলে কেন? এখানে আটকে রেখে যাব? মায়েরা মাথা নেড়ে বলে, না না প্লিজ, আমি ইনায়াপুর কাছে থাকবো, আমার ভাইয়ের কাছে যাব। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে তাকায়। দুপা এগিয়ে গিয়ে মায়েরাকে ঘেঁষে দাঁড়ায়।
এরপর মায়রার মুখ দুহাতে আঁচড়ায় নিয়ে মৃদুস্বরে বলে, লিপস থেকে সব ওঠাও। মায়রা ঢোক গিল বলে, তাহলে বাইরে যেতে দিবেন? ইরফান মায়রার কথার উত্তর করল না। ঝড়ের গতিতে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। এই লোকের প্রবলেম কি? উফ, আজ সারাটা দিন জ্বালিয়ে খেলো। ইরফানের মামাতো বোন তামান্না ইরফানের ঘরের দিকে মায়রাকে ডাকতে ডাকতে আসে। মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান বিরক্ত হয়ে শব্দ করে একটা চুমু খেয়ে মায়রাকে ছেড়ে দেয়। মায়রা গুটিসুটি মেরে ইরফানের বুকে সিটিয়ে দাঁড়ায়, যেন তামান্না তাকে দেখলে আজ সে শেষ। তামান্না ঘরের দরজায় দাঁড়িয়ে ইরফানকে উল্টো ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ইরফান ভাই, মায়রাকে দেখেছ? ইরফান চোখ নামিয়ে মায়রাকে একবার পরখ করে ডান হাতের বুড়ো আঙুল দ্বারা তার ঠোঁট মুছে গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। তামান্না যেতে গিয়েও মায়রাকে যেন নজরে পড়ল। নিজের দিকে চোখ পড়লে মায়রা লেহেঙ্গা দেখে বলে, মায়রা তো এখানে, মিথ্যে বলছো কেন? এই মায়রা, আসো, আমরা সবাই তোমার জন্য বসে আছি। মায়রার কেঁদে দেওয়ার মতো অবস্থা। ইরফান বিরক্ত হয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট লিভ। তামান্না বলে, ইরফান ভাই, তোমাকে ডিস্টার্ব করবো কেন? মায়রাকে দাও, শুধু ভাইয়া টাকা দিয়েছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়রা নিজেই ইরফানের আড়াল থেকে সরে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপু তুমি যাও, আমি আসছি। তামান্না চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে বলে, মায়রা তুমি কি অসুস্থ? মায়রা কি বলবে বোঝে না। অসুস্থই তো সে। এই অশুভ লোকটা তাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। রাগ লাগলো তার। জীবনটা পুরো কি বানিয়ে দিয়েছে। উফ। তামান্নার উদ্দেশ্যে মিনমিন করে বলে, না আপু, আসছি আমি। তামান্না চলে যায়। ইরফান রেগে বলে, কোথায় যাবে তুমি? মায়রাও রেগে বলে, উগান্ডায়। অসভ্য লোক। ইরফান রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমাকে রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ধূপধাপ পা ফেলে বাইরে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে তার সামনে এনে দাঁড় করিয়ে মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে বলে, এটা ওঠাতে দাও। মায়রা চোখ বড় বড় দ্রুত তার ঠোঁট চেপে ধরে। ইরফান রেগে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়রার কান্না পাচ্ছে। এই লোকটার চেয়ে রাক্ষসও ভালো আছে। ইরফান মায়রার হাত টেনে সরিয়ে দিলে মায়রা মাথা নিচু করে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, আমাকে আপনার সরকারি লাগে, ছাড়ুন বলছি। ইরফান বিরক্তিকণ্ঠে বলে, নো, ইউর লিপস আর মাই পার্সোনাল চকলেট, সো ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা আগের চেয়েও জোরে চেঁচিয়ে ওঠে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা ঢোক গিলে বলে, এভাবে উঠবে না, আমি উঠিয়ে নিচ্ছি, সরুন। ইরফান ভ্রু কুচকে বলে, আই ক্যান, একটু সময় লাগছে, দ্যাটস ইট। মায়রা দ্রুত ওয়াশরুমের দিকে যায়। ইরফান ধরতে গিয়েও পারল না। মায়রা এক প্রকার দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক তুলে ফেলল। এরপর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজের দুহাতে হিজাবের ওপর দিয়ে তার দুই কান জোরে চিমটি দিয়ে ধরে বিড়বিড় করে, এই দেহে প্রাণ থাকতে আর লিপস্টিক দিব না। অনেকক্ষণ পরেও যখন মায়েরা ওয়াশরুম থেকে বের হয় না, ইরফান রেগে বলে, স্টুপিড, এক্ষুনি বের না হলে দরজা ভেঙে ভেতরে ঢুকবো। তখনই মায়েরা খট করে দরজা খুলে বের হয়। ইরফান মায়েরার দিকে রেগে থাকা। মায়েরা মিনমিন করে বলে, বের হয়েছি, এবার আপনি যান। ইরফান মায়রার হাত ধরে টেনে তার সামনে দাঁড় করায়। মায়রার ভেজা ঠোঁট জোড়ায় তীক্ষ্ণ চোখে চেয়ে মৃদুস্বরে বলে, নাও পারফেক্ট। কথাটা বলেই টুপ করে মায়রার ভেজা ঠোঁটে একটা শুকনো চুমু খেয়ে ফেলে। মায়রা কটমট দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। এই লোকটার প্রবলেমটা ঠিক কোন জায়গায়? তাকে একটু নিঃশ্বাসও নিতে দেয় না। ইরফান মায়রার দৃষ্টি পাত্তা দিল না। মায়রার থেকে দূরে সরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এসব খুলে ফেলো, আর বাইরে যেতে পারবে না, ইটস ফাইনাল। কথাটা বলে ড্রয়ার থেকে তার রুমের দরজার চাবি নিয়ে গটগট পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে শব্দ করে দরজা লাগাতে ভোলেনি। মায়রা পিছু পিছু যেতে যেতে বলে, আমি যেতে চাই প্লিজ, আর বাইরে যাব না। কে শোনে কার কথা? ইরফান এবার তার ঘরের দরজার বাইরে থেকে লক করে দিয়ে গিয়েছে। সেটার চাবি সে তার পকেটে রেখেছে। সে ছাড়া এই দরজা এবার কেউ খুলতে পারবে না। মায়েরা দরজা ধরে টানলো, খুলতে পারল না। বুঝলো ওপাশ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। তার ভীষণ খারাপ লাগলো। কতক্ষণ এখানে বন্দি হয়ে বসে থাকবে? এখন তো ইনায়াপুর চলে যাবে, আর ইনায়াপুর কাছে তার ছোট ভাইটা আছে। ঘাড় বাঁকিয়ে দেয়াল ঘড়িতে নজর দেয়। ঘড়ির কাঁটায় রাত 8টা বেজে 5 মিনিট।
মায়েরা অসহায় হয়ে বেডের উপর গিয়ে বসলো, অপেক্ষা করতে লাগলো কখন দরজা খুলবে। তার মনে হয় ইনা আপু যাওয়ার আগে ইরফান এসে দরজা খুলে দেবে। এই ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সময় পেরিয়েছে প্রায় 1 ঘন্টা। এর মাঝে মায়েরা ঘুমায়নি বা কিচ্ছু করেনি, এত সময় শুধু বসে বসে সময় পার করলো। ইরফান আসলো না। হঠাৎই দরজার ওপাশে তার ভাইয়ের কণ্ঠ পায়। মায়েরা বেড থেকে নেমে দৌড়ে দরজার কাছে দাঁড়ায়, দরজায় থাপড় দিয়ে বলে, সোনা ভাইয়া, কাউকে ডেকে এই দরজা খুলে দিতে বলতো। লাবিব দরজার ওপাশে দাঁড়িয়ে পড়ে, তার বোনের গলা পেয়ে ডেকে ওঠে, আপুই তুমি কোথায়? মায়েরা এপাশ থেকে বলে, ভাইয়া আমি ঘরের ভেতর, কাউকে ডেকে আন যা, তাহলে দরজা খুলে দেবে। লাবিব বুঝলো না মায়েরার কথা। সে তার ছোট হাতে দরজায় থাপড় দেয় তার, আর অনবরত তার বোনকে ডাকে, আপুই আমাকে কুলে নাও, আপুই আমার চলকেট শেষ। মায়েরার খারাপ লাগছে, সে কি করবে বুঝতে পারে না। তার ভাই এখানে একা একা। লাবিব দরজায় থাপড় দিতে দিতে কেঁদে দেয়, কান্নামাখা গলায় বলে, আপুই আমাকে কুলে নাও, আপুই আসো। মায়েরার কান্না পাচ্ছে, তার ভাই তার কাছে আসার জন্য কাঁদছে, অথচ সে নিতে পারছে না। অসহায় কণ্ঠে বলে, ভাইয়া আপুর ঘরের ভেতর, কাউকে বলো তাহলে দরজা খুলে দেবে। লাবিব তার বোনের কথা শোনে না, কাঁদতে কাঁদতে আবারও ডাকে, আপুই আমাকে কুলে নাও, তুমু দাও, চলকেট দাও, আমু খাবো, আপুই আসো। মায়েরা অসহায় চোখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফানের ওপর ভীষণ রাগ হচ্ছে, সে তো বলল আর বাইরে যাবে না। লাবিব বোনের দেখা না পেয়ে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে সামনের দিকে যায়। ইরফানের মামি লাবিবকে একা একা কাঁদতে দেখে কোলে নেয়। মায়েরার ভাই এটা, তিনি চেনেন। লাবিব ভদ্রমহিলার কোলে উঠে কাঁদতে কাঁদতে বলে, আপুই আসে না আমার কাছে, আপুই যাব, আপুই যাব, আপুই কুলে উঠবো। ইরফানের মামি লাবিবের গাল মুছে দিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, তোমার আপুই যে কোথায় বাবা, দেখিনি তো, কান্না করে না, আপুই চলে আসবে। লাবিব ভদ্রমহিলার কাঁধে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে, তার আপুই আবার কোথায় হারালো। এদিকে মায়েরা লাবিবের আর সাড়া না পেয়ে ভয় পায়। বিয়ে বাড়িতে কোথা থেকে কত মানুষ এসেছে, বাচ্চা ছেলেটা যদি হারিয়ে যায়। ভাবতেই গলা শুকিয়ে আসলো। কান পেতে শোনার চেষ্টা করলো, লাবিবের গলা শোনা যায় কিনা। না, মনে হচ্ছে ত্রিসীমানায় নেই। মায়েরার কান্না পায়, তার ভাই কোথায় গেল। মায়েরার গলা চড়িয়ে ডাকে, লাবিব ভাইয়া আছিস? কোনো সাড়া পায় না। এবার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। তামান্না মায়েরাকে না পেয়ে আবারও ইরফানের ঘরের সামনে এসে দেখলো দরজা আটকানো। মায়েরা লাবিবকে আবারও ডাকে। তামান্না বাইরে দাঁড়িয়ে বলে, মায়েরা তুমি ভেতরে কেন? মায়েরা দ্রুত বলে, আপু দরজাটা খুলে দাও প্লিজ, তোমার ভাই আমাকে আটকে রেখে গিয়েছে। তামান্না লক ঘুরিয়ে চেষ্টা করলো, খুলছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও যখন পারলো না, তখন হতাশার সুরে বলল, মায়েরা ইরফান ভাই হয়তো এটা লক করে দিয়েছে, চাবি ছাড়া খুলবে না। মায়েরা নিস্তেজ গলায় বলে, ও আচ্ছা আপু। তার চোখ থেকে সত্যি সত্যি দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। তার ছোট ভাইটাকে কতদিন পর দেখলো, একটুর জন্য তাকে রেখে বাইরে গিয়েছিল, আবার এসে নিত, কিন্তু তা আর হলো না। মায়েরা তামান্নাকে জিজ্ঞেস করে, আপু লাবিবকে দেখেছো? হ্যাঁ, তোমার কোলে উঠবে বলে কাঁদছিল, আমার আম্মুর কোলে দেখলাম। তুমি একটু দাঁড়াও মায়েরা, আমি ইরফান ভাইয়ের থেকে চাবি আনছি। মায়েরা লাবিবের কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কিছু বলল না। চুপ করে গিয়ে বেডের উপর পা তুলে বসলো, হাঁটুতে মাথা ঠেকিয়ে রাখলো। কেন যেন তার কান্না পাচ্ছে খুব। কিছুক্ষণের মাঝেই চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লাবিবকে তার মা কোলে নিয়েছে, এখন তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। লাবিব কাঁদছে গুনগুন করে। ইরফানের ছোট ফুফি লাবিবের মাথায় হাত বুলিয়ে বলে, কান্না করে না বাবা। লাবিব তার মায়ের গলা জড়িয়ে গলায় মুখ গুজে রেখে ফুপিয়ে কাঁদে, বিড়বিড়িয়ে বলে, আমি আপুই যাব, আপুই কোলে যাব, আপু কোথায়? মায়েরার মা বারবার চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকায়, মেয়েটাকে আর একটাবারের জন্য দেখল না। ভদ্রমহিলা চাতক পাখির ন্যায় মেয়েকে একটিবার দেখতে চান। তার মেয়ের তার উপর খুব অভিমান জমেছে, সে কি আসলেই ভালো মা হতে পারেনি? মায়েরার বলা সৎমা শব্দটা কানে বাজলে এখনও কেন যেন সূচের ন্যায় বুকে বিঁধল। ছেলেটাকে জড়িয়ে নিল। তার ছেলেকে মায়েরা খুব ভালোবাসে। যাওয়ার আগে তার ছেলেকে একটিবার দেখতে আসলো না। মেয়েটার তার প্রতি এত অভিমান।
গ্রামে গিয়েও একটাবার তাদের বাড়ি যায়নি। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেললেন। তার স্বামী বাইরে অপেক্ষা করছেন। দেরি করলেন তো অনেক সময় মেয়ের দেখা পেলেন না। ইরফানের মা সহ ফুপিদের জিজ্ঞেস করলো, কেউ বলতে পারলো না। আর দেরি করলেন না, এমনিতেই অনেক রাত হয়েছে, গ্রামে পৌঁছাতে হবে। আরও দেরি করলে তার স্বামী তাকে আস্ত রাখবে না। দীর্ঘশ্বাস ফেলে সবার থেকে বিদায় নিয়ে বাইরের দিকে পা বাড়ালেন। লাবিব হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। বাচ্চা ছেলেটি বোধহয় বুঝলো সে আর তার আপুইকে দেখতে পাবে না, আর তার আপুয়ের কোলে উঠতে পারবে না। কেঁদে কেঁদে বলে, মা, আপুই যাব, আপুই কোলে উঠবো, আমাকে আপুই নিয়ে চলো। মায়ের চোখের কোণে পানি। এই বাচ্চাটিকে তার সামলাতে এখন খুব কষ্ট হয়। তার আপুই এর অভাব পূরণ করতে পারে না। আজ কতদিন পর তার বাচ্চা তার আপুইকে পেয়ে কত খুশি হয়েছিল, আবার তাকে না দেখতে পেয়ে কাঁদছে। লাবিব তার মায়ের মুখ ঠেলে কাঁদতে কাঁদতে বলে, আপুই কাছে নিয়ে চলো, আপুই যাবো, আপুই কোথায়, আপুই তো চলে যায়, তামাল ওকে। বাইরে থেকে লাবিবের বাবা লাবিবকে কোলে নেয়, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। বিরক্ত হয় খানিক। ওই মেয়ের মাঝে কি পায় কে জানে। তার ছেলে হয়ে অন্যের মেয়ের প্রতি এত দরদ আসে কোথা থেকে। লাবিব কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ঘুমো ঘুমো ভাব ধরা দেয় তার চোখে। বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে, আপুই পুচা, আমাকে কোলে নেয় না, তুমু দেয় না, আমার সামনে আছে না, পুতা আপুই। বিড়বিড় করতে করতে কান্না মাখা ক্লান্তি চোখ জোড়ায় ঘুম এসে ভিড় করে। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায় বাচ্চা ছেলেটি তার আপুয়ের জন্য কাঁদতে কাঁদতে। ইরফান দরজা খুলে তার ঘরে প্রবেশ করে। দরজা খোলার শব্দে মায়েরা মাথা তুলে তাকায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে যায়। মায়েরা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়, ইরফানের দিকে একবার তাকায়। অভিমান অভিযোগে দ্রুত চোখ সরিয়ে নেয়। ইরফানকে পাশ কাটিয়ে বাইরে যায়। ইরফান ভ্রু কুঁচকালো। মায়েরার পিছু পিছু যায় আর বলে, স্টুপিড, এভাবে দৌড়াচ্ছ কেন? মায়েরা ইরফানের কথা শুনল না। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। কয়েকবার পড়তে পড়তে বেঁচে গিয়েছে। ইরফান পেছন থেকে ধমকায়, তবে নিচে নামলো না। উপর থেকে মায়েরা দাঁড়িয়ে মায়েরার কর্মকাণ্ড দেখতে লাগলো। মায়েরা আশেপাশে কাউকে যেন খুঁজছে, দুহাতে চোখ মুছে নেয়। তার শাশুড়ি রুমা নেওয়াজকে দেখে জিজ্ঞেস করে, মা, আমার ছোট ভাই লাবিব কোথায়? রুমা নেওয়াজ বললেন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বাচ্চাটা তোমার জন্য কাঁদলো দেখলাম। গ্রামে চলে গিয়েছে তারা। মায়েরা মন খারাপ করে ছোট করে বলে, ও আচ্ছা। মায়েরা মাথা নিচু করে নেয়, চোখের কোণে পানি। তার কলিজা ফেটে যাচ্ছে। তার ভাই যে তার কোলে উঠতে চাইল, সে দিতে পারল না। তার কাছে চকলেট চেয়েছিল, সে দিতে পারল না। তাকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভাবতেই কেন যেন শব্দ করে কাঁদতে ইচ্ছে করলো। কতদিন পর তার ভাইটাকে পেয়েছিল, অথচ সে এসে কেঁদে চলে গেল। কান্নাগুলো গিলে নিল। মাথা নিচু করেই ডান হাতের কনিষ্ঠ আঙুল দ্বারা চোখ মুছে নিল। এরপর ধীর পায়ে ইনায়ের ঘরের দিকে যায়। ইনায়া তার ঘরেই বসেছিল মন খারাপ করে। তার চোখ ভেজা। এই বাড়ি ছাড়া থাকতে হবে ভাবলেই কেমন দম বন্ধ লাগছে মেয়েটা। ছোট থেকে 2-3 দিনের জন্য খালা মামা বাড়ি ঘুরতে যাওয়া ছাড়া আর কোথাও যায়নি। আজ সেখানে একেবারে চলে যেতে হবে ভাবলেই দুঃখরা ঘিরে ধরছে। মায়েরাকে দেখে ইনায়া ভেজা চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা চুপ করে ইনায়ার পাশে বসে ইনায়াকে জড়িয়ে ধরল। এই বাড়িতে তারেক নেওয়াজের পর এই আপুটাই তাকে খুব ভালোবাসে, তার বান্ধবীর মতন। সেও চলে যাচ্ছে ভাবতেই মায়েরা নিঃশব্দে চোখের পানি ফেলে। তার ভাইয়ের কথাটাও মনে পড়ে। মায়েরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মায়েরাকে ইনায়া ছেড়ে ইনার গালে হাত দিয়ে বলে, আপু, তুমি কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে আমাকে ভুলে যাবে না। আমাকে ভুলে গেলে তোমার জামাইকে সিন্ধুকে আটকে রেখে তোমাকে এখানে এনে আবার আমাকে মনে করিয়ে দিবে। ইনায়া কান্নামাখা চোখেই হেসে ফেলে। অতঃপর বলে, তুমি আমাকে ভুলে গেলে কি হবে? মায়েরা ধোয়াতে চোখ মুছে বলে, মায়েরা কাউকে ভুলে যায় না, বুঝলে, নো টেনশন। এরপর ইনায়ার সাথে টুকটাক কথা বলে মায়েরা বেরিয়ে আসে। ইনায়া আর কিছুক্ষণ পর চলে যাবে। মায়েরার খারাপ লাগছে। সে চুপচাপ ইরফানের ঘরে এসে দেখলো ইরফান ঘরে নেই। মায়েরা বেডের এক কোনায় গিয়ে বসে।
দু হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে ওঠে। তার ভাইয়ের কথা মনে পড়ছে। যতবার ভাবছে তার কোলে ওঠার জন্য কেঁদেছে, ততবারই তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। তার মাকেও তো দেখতে পারলো না, আবার কখনো দেখা হবে কিনা। নিঃশব্দে চোখে পানি ফেলে। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে মায়রাকে বেডের ওপর বসে থাকতে দেখে অবাক হয়। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়রার পানে। মায়রা একটু পর পর যেন কেঁপে উঠছে। ইরফান এগিয়ে এসে মায়রার পাশে দাঁড়ায়, গম্ভীর গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা মাথা তুলল না। একমাত্র এই লোকটার জন্যই তার ছোট ভাইটা কেঁদে কেটে চলে গিয়েছে। জীবনেও কথা বলবে না সেই লোকের সাথে। ইরফান মায়রার কোনো রেসপন্স না পেয়ে আবারও ডাকে, নো রেসপন্স। ইরফান রেগে যাচ্ছে। এইটুকু মেয়ে তাকে ইগনোর করছে। রাতে দাঁত চেপে বলে, হে স্টুপিড, কি প্রবলেম, স্পিক আপ। মায়রা সেভাবেই বসে থাকলো। ইরফান ঝটকা মেরে মায়রাকে টেনে তুলল।